নিশি কল কাটে। দৌড়ে ওরা 5 জন রুমের ভেতরে প্রবেশ করে। নিশিকে সুস্থ দেখে ওরা কেঁদে ফেলে, কিন্তু নিশির চোখ মুখের অবস্থা কেমন যেন। নিশির অবস্থা বেগতিক। জিশানকে প্রশ্ন করে, নিলয় কোথায়? আপু, নিলয়কে কারা যেন তুলে নিয়ে গেছে। নিলয়ের ভাঙা ফোন এই যে আমার কাছে, জায়গাতে অনেক রক্ত পড়েছিল। নিলয়কে মনে হয় মারছে, কিন্তু ওরা কারা তুলে নিয়ে গেছে জানি না। নিলয়ের খোঁজ পেয়েছিস? সবাই চল, নিলয়কে খুঁজে বের করব। কোথায় যাবি না তুই? চুপ কর, আমাকে রাগাবে না বলে দিলাম। জিশান, তোরা এখানে থেকে যা। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, চলো সবাই। নিশি কথাটা বলে বেড থেকে নামলো। জামেলা বেগম এসে নিশির হাত ধরে। নিশি বলে, হাত ছাড়ো মা। তুমি করিস না। মা, আমি তোমাকে হাতটা ছাড়তে বলেছি। আমি জানি নিলয় আজকে আঙ্কেল মেরেই ফেলবে, সেই উঠিয়ে নিয়ে গেছে নিলয়কে। যিশুর নামে শপথ করছি, যদি নিলয়ের কিছু হয় আর এর পিছনে যদি আঙ্কেল থাকে, আমি যে কোনো কিছু করব। আমি ওনার এমপি থেকে সরাতে পারি, আমি ওনাকে এমপি থেকে সরাতে পারি, মনে রেখো। নিশি, কি সব বলছিস? আগে কথা শোন। আমার হাত। হ্যালো ডিয়ার চেয়ারম্যান, দ্য লিডার। কে? উফ, ফোন কলে তোমার কণ্ঠটা কিন্তু আসলেই মারাত্মক। এই জন্য মনে হয় নিলয় তোমার প্রেমে একদম উন্মাদ। নিলয়? নিলয় কোথায়? তুমি কে? তুই? আরে রিল্যাক্স, নিলয় কোথায়, কে, আমি সেটা তো বলবোই। সেটা বলার জন্যই তো কল করা। একদম ভনিতা করবি না। কে তুই? নিলয় কোথায়? নিলয়ের কিচ্ছু হলে তোকে আমি মেরেই ফেলবো। আহারে কি প্রেম, মানুষের প্রেম দেখতেও ভালো লাগে। হারামির বাচ্চা, নিলয় কোথায় বল? নিলয় কোথায়? নিলয় তো আমার কাছে। আর রাজ তো এমনি এমনি তুলে আনেনি, রাজ তোকে ইনভাইট করছে, আয় নিলয়কে ছাড়িয়ে নিয়ে যা। রাজ নিলয়ের কাছে আসে। নিলয়ের গালে জোরে একটা ঘুষি দেয়। নিলয় চিৎকার করে বলে, নিশি তুমি আসবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। নিলয় কথাটা বলেই উঠে দাঁড়ালো। রাজ নিশিকে ফোন করে। নিশি তখন তার মা জামিনার সাথে কথা বলছিল। রাজের নাম্বার নিশি চেনে না। নিশি রিসিভ করে। হ্যালো নিশি, রাজ বলছি। তোমার নিলয়কে আমি তুলে নিয়ে এসেছি। আহ, এত উত্তেজিত কেন গো? আসো আমার কাছে। ও হ্যাঁ, একা আসবে কিন্তু, ঠিকানা তোমাকে পাঠিয়ে দিচ্ছি মেসেজে। রাজ, নিলয়ের যদি কিচ্ছু হয় তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো বলে দিলাম। নিশি তুমি আসবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। নিলয়, তোমার কিচ্ছু হবে না, আমি এসেছি। জলদি আসো, আমরা তোমার অপেক্ষাতে। নিলয়কে নিয়ে যেতে চলে আসো, সারা বহুত জ্বালাচ্ছে। ওটার একটু সাইজ করো। নিলয়ের কিছু হলে রাজ, আমি তোকে মেরেই ফেলবো। প্লিজ নিলয়কে ছেড়ে দে, ও তো সাধারণ একটা ছেলে, ওকে তুলে নিয়ে গিয়েছিস কেন? নিশি তুমি আসবে না, ওরা তোমাকে মারবে। আহা। নিলয় এমন চিৎকার করে গিয়ে দাঁড়ালো। চেয়ার ভেঙে একটা পায়া নিয়ে অর্ধেক ভেঙে জাহিদের ডান চোখ বরাবর ঢুকিয়ে দেয়। ঘটনাটা এত দ্রুত গতিতে হয়ে যায় যে সেখানে থাকা সবাই অবাক হয়ে জাহিদের দিকে তাকিয়ে আছে। 15 সেকেন্ডের ভেতরেই নিলয় উঠল, চেয়ার ভাঙল আর জাহিদের চোখ বরাবর ঢুকিয়ে দিয়েছে। নিলয় রাজের কাছে আসে, ফোনটা হাতে নিয়ে মেসেজে গিয়ে ঠিকানাটা সেন্ড করে দেয়। তারপর ফোনটা মুখের কাছে এনে করুণ ও যন্ত্রণা কণ্ঠে চিৎকার করে বলল, আমাকে মেরে ফেল রাজ, কিন্তু নিশিকে মারবি না। আহ, যত ইচ্ছে আমার মার, নিশির যেন কিছু না হয়। নিশি যেদিন রাজ তোমাকে গাড়ি দিয়ে চাপা দিয়ে মারতে চেয়েছিল। আমি আসছি। নিলয় ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর শব্দ করে হাসতে থাকে। সায়াম এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। ঠিক তখনই অর্ক চেয়ার থেকে উঠে সিয়ামের গলায় 2 পা দিয়ে চেপে ধরে ঠাস করে একটা মরা দেয়। সায়ামের গলার হাড় ঠাস করে ভেঙে ধপ করে নিচে পড়ে গেল সে। অর্ক বলে, শালা খুব জোর তোর গায়ে না, ওঠ এবার। বস, এরা 2 জন প্রফেশনাল ফাইটার, দূরে যাও। নয়নের কথাতেও যেন কারোর ঘোর কাটেনি।
এরা দুজন চোখ পলকেই যেন দুজনকে মাটিতে শুইয়ে দিয়েছে। ওদিকে নিশি চিৎকার করে নিলয়কে বলে ডাক দেয়। জিশান বলে, কি হয়েছে আপু? রাজ পলাশের ছেলে। রাজ নিলয়কে তুলে নিয়ে গেছে। আমাকে সেদিন ট্রাক দিয়ে চাপা দিয়ে মারতে চেয়েছিল রাজ, কিন্তু সেদিন আমাকে বাঁচিয়েছে নিলয়। আমি বুঝে গিয়েছি কেন রাজ নিলয়কে তুলে নিয়ে গেছে। রাজ আমার পিছনে লোক লাগিয়েছে, আমার আর নিলয়ের ছবি তুলেছে, তারপর আমারই আঙ্কেলের কাছে ছবিগুলোকে পাঠিয়েছে সে। এখন তুলে নিয়ে গেছে নিলয়কে। আমার জন্য নিলয়ের বিপদ। নিলয়কে ওরা সবাই মেরেছে, আমাকে তো যেতেই হবে। এখনই চলো আব্বু, আমাদের সব কয়টাকে ওখানে মেরে রেখে আসবো। কিন্তু একা যেতে হবে আমায়। তোরা থাক, আমি যাচ্ছি। নিলয়কে আমাকে বাঁচাতেই হবে। এখন তোকে মোটেও যেতে দেব না। উফ মা, সরো তো সামনে থেকে, ভালো লাগছে না এসব। জিশানদের সাথে নিবি, ওদের দূরে রাখবি, কিন্তু একা যেতে দেব না। হ্যাঁ আপু, আমরাও আসি। আচ্ছা বেশ। কারোর ঘোর কাটেনি। এরা দুজন চোখ পলকেই যেন দুজনকে মাটিতে শুইয়ে দিয়েছে। ওদিকে নিশি চিৎকার করে নিলয়কে বলে ডাক দেয়। জিশান বলে, নিশি বাইরে যেতে থাকে, কিন্তু জামিলা এসে নিশিকে আটকায়। নিশিকে বলে, এরপর ওরা বের হয়ে পড়ে। জামিলা, জেহান ও জেরিন চিন্তায় বাঁচে না। অর্ককে তুলে নিয়ে গেছে রাজ। জেরিনের কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারছে না, খালি জামিলাকে জড়িয়ে ধরে কান্না করছে। ওর মা ভাবে ওর আপুর জন্য জেরিন কাঁদছে। তুই কাছে আসবি না একদম। রাজ ভয়ে নিলয়ের থেকে দূরে সরে যায়। নিলয় শব্দ করে হাসতে থাকে। নিলয় এগিয়ে গিয়ে মদের বোতল হাতে নিয়ে বলে, এটা অ্যাপেল ওয়াইন বা এল্ডারবেরির ওয়াইন। আঙুরের রস ইস্ট, আপেল এবং জামের গাজন দ্বারা বানানো হয়েছে। অ্যালকোহল আছে। মদে অ্যালকোহল ছড়ানো চিনি, শসা ও ফলের গাজনকৃত উৎপাদন থাকে। স্বাদটা ভালোই ছিল, ভালো পুরনো মাল। বোতলটার বয়স 1 বছর হয়ে গেছে, এই জন্য স্বাদটা বেশ চমৎকার। নিলয় মদের বোতল হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে সব ডিটেলস বলে দিচ্ছে। কে নিলয়? নয়ন শিমুলকে ইশারা করে নিলয়কে মারতে। অর্ক চেয়ারে বসল, কারণ অর্কর এখন কিছু করার নেই। নিলয় এদের জন্য একাই যথেষ্ট। শিমুল দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাতে থাকা মদের বোতলটা শিমুলের মুখের উপরে নিয়ে জোরে বাড়ি দেয়, আর সাথে সাথেই কাঁচগুলো ফেটে শিমুলের চোখে মুখের সবখানে কাঁচ ফুটে যায়। শিমুল সেখানেই মারা যায়। নিলয় টেবিলে থাকা তাসের কার্ডগুলো হাতে নেয়, তারপর বলে, প্লাস্টিক কার্ড 52টা আছে। 29 কার্ড বা কল ব্রিজের থেকে 1000টার বেশি ভালো লাগে। নিলয় কার্ডগুলো হাতের মধ্যে নিয়ে একসাথে শক্ত করে ধরল। তুহিন নামের ছেলেটা সেই লোহার রড নিয়ে এসে নিলয়ের মাথায় আবার মারতে যাবে, ঠিক তখনই নিলয় একটু ঘুরে সরে এসে তুহিনের পেছন থেকে গলা চেপে ধরে। গলা চেপে ধরেই তুহিনের মুখটা হাঁ হয়ে যায়, আর তখনই নিলয় তুহিনের মুখের ভেতরে সবগুলো কার্ড পুড়ে মাটিতে ফেলে দিয়ে সেই কার্ডের উপরে দাঁড়ায়। তুহিনের চোয়াল ফেটে রক্ত বের হতে থাকে। সে ওখানেই দম আটকে মারা যায়। কি সাংঘাতিকভাবে মারছে নিলয় ওদের। এই তুই কি সাইকো নাকি? তোর ভিতরে কি একটু মায়া দয়া নেই? মারিস না আমাদের, আমরা চলে যাচ্ছি। নিলয় মাটিতে পড়ে থাকে সেই লোহার রডটা হাতে নেয়। নিলয়ের মাথার পিছনে যেখানে রড দিয়ে মেরেছিল সেই জায়গাতেই লোহার রড থেকে সাইজ বোঝার চেষ্টা করে। রাজের দিকে তাকায়, হাসি দিয়ে নিলয় বলে, তোর বাবা 15 বছর আগে ভোট চুরি করে এমপি হয়েছিল। তোর যে বড় ভাই আছে, ওর নাম জানিস? ওর নাম হলো তন্ময়। সে 15 বছর আগে এমপি সুজয়কে মেরেছিল। তারপর তোর বাবা তন্ময়কে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তোর তো মা নেই। তোর মায়ের লাশ তোর বাড়ির পিছনে একটা শিমুল গাছ ছিল, সেই গাছে ঝোলানো ছিল। কে মারছিল জানিস? তোর বাবা নিজেই। সেই গাছটা পরে কেটে দেয়, সেখানে ফুল বাগান করেছে। তুই কে রে? এত কিছু জানিস কিভাবে?
তোর ভাই তন্ময় আমেরিকাতে নাম পাল্টে নিশির আঙ্কেলের নাম বলেছে, আর্দিয়ান ডিসুজা। শালা বহু ধারামি, ওটাকে তো পারছিলাম না এতদিন। আমি এই জন্য অপেক্ষা করছি তোর ভাই কবে নিশির জন্য দেশে আসবে। তোর বাবা সব জানে। তোর বাবার কথা মতো তন্ময় খ্রিস্টান নাম দিয়ে নিশির বাবার সাথে যোগাযোগ করেছে, যাতে নিশিকে সরাতে পারে, তারপর আয়াসকেও সরাতে পারে। এরপর সে নিজে আবার ক্ষমতায় আনতে চায়। তোর বাবা বোকা সাজে, বুঝলি? কিন্তু তোর বাবা এতটা বোকা না। তুই কি ভাবছিলি তোর বাবা তোর বুদ্ধিতে চলে? বোকা চন্দ্র, এটা জানিস না তোর বাবা তোকে ব্যবহার করছে। এটা রাজনীতি, রাজনীতির মাঠে সবাই লিডার হতে আসে। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে তো, নিশি ভাবি চলে আসবে, গেমটা শেষ করো। ওদেরকে বলনি এখনই যে ওরা আমাদেরকে কিডন্যাপ করেনি, বরং আমরা নিজে থেকে কিডন্যাপ হয়েছি। বোকার দলেরা, জলদি শেষ করো, আমি গেট খুলি। অর্ক উঠে দাঁড়ায়। নিলয় হাসতে থাকে। টেবিলের উপর থেকে পিস্তলটা হাতে নেয় নিলয়। তারপর সবগুলোকে মারতে শুরু করে। রাজ শুধু বেঁচে আছে। অর্ক বাইরে চলে গেছে। নিলয় বাইরের দিকে তাকিয়ে আছে। রাজ নিলয়কে পেছন থেকে এসে মারে, নিলয় পড়ে যায়। রাজ আবারও এসে নিলয়কে মারতে শুরু করে। অনেক মারে রাজ। কিছু সময় পরে অর্ক সহ আরো 10 জন ছেলে ভেতরে আসে। রাজকে কিছুই বলল না। রাজ অবাক হয়। ও এত নিলয়কে মারল, কিন্তু নিলয়ের লোকেরা দেখেও রাজকে কিছু বলছে না। রাজ কি করবে বুঝতে পারছে না। অর্করা এসে যারা মারছে তাদেরকে তুলে নিয়ে চলে যায় সেখান থেকে। অর্ক বের হওয়ার আগে নিলয়কে বলে, ভাইয়া ডান, আমি বাইরে আছি। নিলয়ের বাকি লোকেরা চলে গেছে রাজের লোকেদের নিয়ে। অর্ক গেটের সামনে পড়ে আছে। চোখে মুখে সারা গায়ে রক্ত মাখিয়ে নিয়েছে সে। এমন সময় কতগুলো বাইক আসে সেখানে। নিশিরা এসে গেছে। নিশি বাইক থেকে নেমে দৌড়ে আসে গেটের কাছে। গেটে এসেই দেখতে পায় অর্ক পড়ে আছে। নিশি চিৎকার করে জিশানদের ডাক দেয়। নিশির হাতে পিস্তল। অর্ককে টেনে তোলে। অর্ক অজ্ঞান হয়ে পড়ে আছে। জিশানেরা দৌড়ে আসে সেখানে। অর্ককে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখে ওরা ভয় পায়। জিশান অর্কের নাকের কাছে আঙুল দিয়ে বলে, আফু, অর্ক এখনো বেঁচে আছে। ভেতর থেকে নিলয়ের চিৎকার শোনা যাচ্ছে। কেউ যেন তাকে মারছে। নিলয় তার হাত থেকে পিস্তলটা ফেলে দেয় রাজের সামনে। নিশি সে সময় দৌড়ে ভেতরে প্রবেশ করে। রাজের থেকে দূরে পড়ে আছে নিলয়, রক্তাক্ত শরীর। কোথাও বাদ নেই রক্ত ঝরতে। রাজকে দেখে হাতে লোহার রড সেটা ফেলে দিয়ে পড়ে থাকা পিস্তলটা হাতে তুলছে। রাজ পিস্তলটা হাতে নিয়ে নিলয়ের দিকে তাক করে। তখনই নিশি বলে, রাজ ঘুরে তাকায়। নিশি পিস্তল তাক করে ধরে দাঁড়িয়ে আছে। পিছনে ওর সব লোকেরাও আছে। রাজ নিলয়ের দিকে তাকিয়ে বলে, শালা তোকে মেরে ফেলবো এবার আমি। নিশি আমাকে মারলেও আগে তোকে মারবে। হা হা, ইটস টাফ ব্রো। নিশি, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। নিশি, তোমাকে আর পাওয়া হবে না আমার। তুই তো দেখি ভালো অভিনয় করিস। এই চুপ কর ছেমড়ি। আমার কাজ ছিল তোকে মারার, কিন্তু এটা ভাবিনি যে নিলয়কে মারলেই তুই মরে যাবি মন থেকে। আমার কাজ তো আরো সহজ। এতক্ষণে কেন যে নিলয়কে মারলাম না, কিন্তু এবার আর দেরি নয়, নিলয়কে মারবো এক্ষুনি। এটা বাউনিং 90 মিটার পিস্তল, বা এটা শোল লোডিং সিম্বল, যার স্ট্যান্ডার্ড ন্যাটো 90 মিটার বাউন্ড ব্যবহার করে। এটা 30 রাউন্ডের ক্ষমতা 2টি ম্যাগাজিনের সাথে বের হয়। 21 সশস্ত্র বাহিনী এই পিস্তলটিকে একটি ঘন অস্ত্র হিসাবে ব্যবহার করে বা টহল দিতে বের হয়। এটা নিয়ে পিস্তলটা কার্যকর পরিসীমা 45 মিটার পর্যন্ত কর গুলি। নিলয় কথাগুলো বলে মুচকি হেসে রাজের দিকে চোখ টিপ দেয়। রাজ গুলি চালায় নিলয়ের দিকে। নিশিও গুলি চালায়, কিন্তু রাজের গুলি নিলয়ের লাগে না।
রাজের দিকে নিশির গুলি আসার আগে রাজ খেয়াল করে তার হাতে থাকা পিস্তল থেকে গুলি বেরোচ্ছে না, কারণ গুলি শেষ। নিলয় রাজের লোকেদের মেরেছে এটা দিয়ে, এজন্য নিলয় এতক্ষণ হাতে রাখে। রাজের কাছে ঠিক সময় দিয়েছে, নিশি বুঝতে পারে না। রাজের দিকে আরও কয়েকবার গুলি ছোড়ে, তারপর দৌড়ে নিলয়ের দিকে আসে নিশিরা। নিশি মনে করে রাজের ছোঁড়া গুলিতে নিলয় মরে গেছে। রাজ ধপ করে মাটিতে পড়ে। নিলয়ের কাছে আসে নিশি, নিলয়কে জড়িয়ে ধরে চিৎকার করে নিলয়কে ডাক দেয়, যদিও নিলয় জ্ঞান হারিয়েছে, কারণ নিলয় এতক্ষণ ইচ্ছে করে রাজের কাছে মার খেয়েছে। নিলয় অজ্ঞান হয়ে গেছে। নিলয়কে জড়িয়ে ধরে নিশি চিৎকার করে করে কাঁদতে থাকে। নিশিকে জিশানেরা সরিয়ে দেয়, তারপর নিলয় সহ নিশিকে নিয়ে হাসপাতালের দিকে আসে। ওয়েটিং রুমে বসে আছে নিশিরা। নিশির মা বাবাও এসেছে। নিশির সারা গায়ে রক্ত। নিশির পাশে এসে বসে জামিলা। নিশির কাঁধে হাত রাখে। নিশি ওর মাকে দেখে জড়িয়ে ধরে কান্না দেয়, কাঁদতে কাঁদতে বলে, পাগলামি করিস না নিশি, আগে দেখি ডাক্তার কি বলে। নিলয়ের প্রতি নিশির ভালোবাসা দেখে ওর মা বাবাও চুপ, কি বলবে বুঝতে পারছে না। ডাক্তার বেরিয়ে আসে। নিশি দৌড়ে ডাক্তারের কাছে যায়। নিলয়ের অনেক জায়গাতে মেরেছে, বাজেভাবে মেরেছে, মাথায় সেলাই করতে হয়েছে, আরও অনেক জায়গা বাকি, তবে গুলি লাগেনি, কিন্তু কন্ডিশনও ভালো না। অনেক রক্ত ঝরেছে অনেক সময় ধরে। এ পজিটিভ রক্তের প্রয়োজন। আমরা 2 ব্যাগ দিয়েছি। আর কারো কি আছে একই রক্ত? আমার আছে, আমি দেব। কিন্তু তোরও তো রক্ত ঝরছে অনেক, তুই তো হসপিটালে ছিলি। কারোর কথা শুনবে না ডাক্তার। নিলয়কে বাঁচাতে হবে, আপনি চলুন। নিশি ডাক্তারকে টেনে নিয়ে যায়। জামিলা আর জেহান কেবল অবাক হয়ে তার মেয়ের পাগলামি দেখছে। জেরিন নেই, জেরিন অর্কের কাছে আছে, কিন্তু জামিলা তার বড় মেয়েকে নিয়ে চিন্তিত। নিলয়ের কোনো বিষয়ে নিশি যেন কোনো কিছু না ভেবেই চলে যাচ্ছে। কি করবে ওরা বুঝতে পারছে না। জেহান আকাশকে কল দেয়, সবকিছু আয়াসকে বলে। আয়াস বলে, কিন্তু ভাই, নিশির পাগলামি বেড়ে যাচ্ছে। আমার মেয়েটা মরে যাবে, প্লিজ এমন বলবেন না। নিশির অবস্থা দেখলে আমার মায়া হচ্ছে, ও নিলয়কে ছাড়া বাঁচবেই না। আয়াস সাহেব ফোন কেটে দেয়। নিশির রক্ত দেওয়াও শেষ হয়ে গেছে। নিশি এসে আবার ওর মাকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, বা আমি তাদের কাছে কিচ্ছুই চাই না, খালি নিলয়কে চাই। প্লিজ আমার থেকে ওকে সরিয়ে দিও না। আমরা অনেক দূরে চলে যাব, কেউ জানবে না। আমাদের সমাজ তোমাদের সমাজের সামনে থাকবো না, তোমাদের সমাজের সম্মানও থাকবে, কিন্তু তবুও নিলয়কে আমার থেকে দূরে করো না। আচ্ছা, নিলয়ের জন্য প্রার্থনা কর। প্রার্থনা? ঠিকই বলেছ, আসছি আমি। কাঁদিস না, ঠিক হয়ে যাবে। নিশি চলে যায় নামাজ নিয়ে আসে। নিশি ওর মায়ের কথা শুনে চলে যায় সেখান থেকে।
হাসপাতালে বড় ডাক্তারের কেবিনে যায়। ডাক্তারের নাম শিলা। নিশি, তুমি এখানে? ডক্টর, গোসল করব। আচ্ছা, ওই যে ওয়াশরুম, যাও। নিশি গোসল করে তারপর বের হয়ে শিলার কাছ থেকে জায়নামাজ নিয়ে আসে। নিলয়কে যে রুমে চিকিৎসা প্রদান করা হচ্ছে নিশি সেখানে আসে। রুমের পাশে একটা জায়গায় নিশি নামাজ পড়া শুরু করে। ওর মার বাবা দেখে অবাক হয়ে গেছে। তাদের খ্রিস্টান মেয়েটা নামাজও পড়ছে। মুসলমানদের মতো করে নিশি 2 রাকাত নাফল নামাজ আদায় করে মোনাজাত দেয়। জামিলার জিহানের হাত পা কাঁপছে, মাথাটা যেন ওদের চক্কর দিতে শুরু করেছে। কি করবে বা বলবে বুঝতে পারছে না। একটা অচেনা ঘোরের মধ্যে পড়ে দুজন নিশিকে দেখছে। নিশি নামাজে বসে মোনাজাত করে বলতে থাকে, হ্যাঁ ওপরওয়ালা, আমি যখন খ্রিস্টান ছিলাম তখন আমি বিশ্বাস করতাম যিশু সব কিছুর শ্রেষ্ঠা। তিনি মানুষরূপে এ জগতে এসেছেন, সবার কাছে ভালো করেছেন। কিন্তু যখন ইসলাম ধর্ম পড়লাম বুঝলাম যিশু সৃষ্টিকর্তা হতে পারেন না, সে একজন মানুষ, আর তাকে সৃষ্টি করেছেন আপনি। আমি আপনাকে বিশ্বাস করি। যদি আপনি সত্যিই হন তাহলে নিলয়কে সুস্থ করে দিন। আমি আপনাকে, আপনার ধর্মকে, আপনার একপাদে বিশ্বাস এনেছি। দয়া করুন প্রভু। নিশি নামাজ শেষ করে উঠে দাঁড়ায়। ডাক্তারও বের হয়। নিশিকে বলে, চিন্তার কারণ নেই, পেশেন্ট সুস্থ আছে, সব কিছু করেছি। এখন জ্ঞান ফিরলেই সে সুস্থ। জ্ঞানও ফিরবে দ্রুত, আর চিন্তার কারণ নেই। সব জায়গা ভালোভাবে চেক করেছি, অনেক মেরেছিল তাকে, এখন সুস্থ আছে। ডাক্তার চলে যায়। নিশি প্রথমেই তার মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, কিন্তু ওনারা এখনো যেন ঘোর কাটাতে পারেনি। নিশি দৌড়ে নিলয়ের কাছে আসে, নিলয়ের হাত ধরে। নিলয়ের দিকে তাকিয়ে বলে, নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমি আল্লাহর কাছে তোমার সুস্থতার জন্য প্রার্থনা করেছি। তিনি আছেন, আমার কথাও শুনেছেন। আমি বিশ্বাস করি এখন তিনি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এবার পালা একসাথে থাকার, কেউ আলাদা করতে পারবে না, দেখে নিও। নিলয় চোখ মেলে তাকায়। নিশি পাশে বসে আছে। নিলয় তাকাতেই নিশি নিলয়কে জড়িয়ে ধরে। নিশিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিলয়, তারপর বলে, তুমি ঠিক আছো নিশি? ওরা তোমাকে কিছু করতে পারেনি। ওরা তোমাকে মারতে চেয়েছিল। তোমার আঙ্কেল এমপি থেকে সরাতে চায়। তোমাদের সবাইকে পলাশ মারতে চায়। আমি জানি, তুমি কথা বলো না তো, তুমি রেস্ট করো, আমি আছি তোমার কাছে। নিলয় তাকিয়ে দেখে জামিলা আর জেহানও দাঁড়িয়ে আছে দূরে। নিলয় মাথা নিচু করে নিল। নিশি ওর মা বাবার দিকে তাকায়। নিলয়ের হাত শক্ত করে ধরে বলে, একটা গাধা তুমি, একা একটা ছেলেকে মারতে পারলো না। তোমাকে পেটাচ্ছিল কিন্তু বলতে পারেনি। সে তোমাকে বারবার মারার হুমকি দিচ্ছিল, তাই তোমার জন্য মার খাচ্ছিলাম দাঁত ভেঙে, নাহলে এক ঘুষি মেরে ওর দাঁত। থামো, হয়েছে পালোয়ান, তুমি যে কি পারো তা আমি জানি। একা একটা ছেলের হাতে মার খায়। অর্ক বাইরে সবগুলো ফেলে দিতাম। পড়েছিলাম, কি এটা অবস্থা তোমাদের? বাচ্চা তোমরা, 2 ঘা বসিয়ে দিতা। কিন্তু আমার মারামারি অনেক ভয় করে। আসলে ছোট থেকে তো মা নেই, মা মরে গিয়েছে চোখের সামনে। তারপর থেকে কেমন ভয় কাজ করতো, সেই জন্য আমি কখনো মারামারিতে জড়াতাম না, একা থাকি। চুপ থাকো। দেখেছো মা, নিলয় কতটা ভালো ছেলে। সে খালি মুসলিম বলে তোমরা মেনে নিচ্ছ না। সমাজের মানুষের কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু কেন? নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবো না, তাহলে সেই সমাজ নিয়ে চলবো কিভাবে? আমার নিলয়কে পেলেই হবে। দুজন দুজনাকে ছাড়া থাকতে পারবো না। বোঝো প্লিজ, তোমরা একটু বোঝাও। তোমরা পাশে থাকলে আমি আঙ্কেলকেও ছাড়তে পারবো। জেহান সাহেব জামিলাকে নিয়ে বাইরে চলে আসে। তারা হাসপাতাল থেকেও বাইরে আসে। জামিল আর জেহান নিশিকে নিয়ে হতাশ। তারা কি বলবে বুঝতে পারছে না। নিশি আর নিলয়ের ভালোবাসার কাছে ওদের মন দোটানায় পড়ে গিয়েছে। জামি, কি ভাবছো? আমি জানি না কি করব, তবে এই নিশিকে আটকে রাখা সম্ভব না। নিলয় ছেলেটা খারাপ না, কিন্তু আমাদের খ্রিস্টীয় সমাজে
যদি কোনো ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলেমেয়ের সাথে প্রেমে জড়ায় তাহলে তাকে একঘরী করা হবে, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, তাদেরকে কোনো সম্মান দেওয়া হবে না, তাকেও বাইরে বের হতে দেওয়া হবে না। এই রুলসটা কিন্তু আমার ভাই আয়াসি বানিয়েছিল। সে ভয়ে হয়তো সে এমন করছে। হ্যাঁ, কিন্তু আয়াস তো বলল নিশি মরে গেলেও করুণা করবে না, আমার মেয়ের কিছু যেন না হয়। নিলয়ের সাথে সে কত হ্যাপি, দেখলা না? নিলয়ের জন্য সে ধর্মও ছেড়ে দিয়েছে। উফ, আমার মাথা ঘুরছে। থাকুক ও ওর মতো, আমরা কিছু বলবো না। আয়াস ভাইকে বলো কি করবে এখন। জেহান আয়াসকে কল করে বুঝিয়ে দেয়। আয়াস সাহেব সব শুনে বলে, আয়াস সাহেবের কথা শুনে ওরা কিছুটা স্বস্তি অনুভব করে। তারপর সেখান থেকে চলে যায়। পলাশের কাছে তার ছেলের লাশ চলে এসেছে। কফিন বক্সে রাজের লাশ দেখে পলাশ সাহেব কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যান। তিনি তো চিৎকার করে তার ভাইয়ের মৃত্যুর কান্না শুরু করে দিয়েছে। সেদিন সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। পলাশ সাহেব মাটিতে কাদার মধ্যে বসে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। কবিরও পলাশের পাশে দাঁড়ানো। কবির সাহেব বসল পলাশের পাশে। পলাশ কবির সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কবির বলে, পলাশ, নিজেকে শক্ত করো, তোমার ছেলের প্রতিশোধ আমরা নেবই। কে মেরেছে তোমার ছেলেকে সেটা তো তুমি জানোই। নিশিকে বোঝাবো মৃত্যু যন্ত্রণা কাকে বলে। ভাই, ও আমার ছেলেকে এভাবে মারতে পারলো? কতগুলো গুলি করেছে আমার ছেলের গায়ে। এই রাজ, ওঠ বাবা, তোকে কালকেই কথা বলতে দেখলাম। দিব্যি আমাদের সাথে বসে গল্প করলেই, এত কিছু বললি, আর আজকে তুই মরে পড়ে আছিস। ওঠ রাজ, কথা বল। পলাশ, নিজেকে একটু সামলাও। নিশিকে আমাদের মারতেই হবে, আজকেও সরাতে হবে, ভাবতে হবে অনেক। ভাবতে হবে না, আমার বড় ছেলে আসবে, এবার বুঝবে আয়াস। সে জানে না সে কি ভুল করতে যাচ্ছে। নিশিকে তো মারবই, সাথে আয়াসকে পুরো তছনছ করে ফেলব। আমি আসছি আয়াস, দেখি তোদের কে বাঁচায়। রাজকে ওরা কবরস্থ করে। পলাশ সাহেব তার বড় ছেলে আদ্রিয়ানকে ফোন করে। আদ্রিয়ান ডেসুজা বর্তমান নাম ওর। তন্ময়, বাবা আমার তো ছোট ভাই রাজকে মেরে ফেলেছে। আয়াস আর ওর মেয়ে নিশি মিলে। কি? নিশির এত বড় সাহস? আমি আসবো বাবা, সময় মতো। তারপর ওদের সবাইকে মারবো, তুমি চিন্তা করো না। আমি অলরেডি ওদের পরিবারের সদস্য হতে যাচ্ছি। কিভাবে? সময় মতো টের পাবে। তোমাকে যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবেই কাজ করবা, এর বেশি কিছুই করবা না। আচ্ছা বাবা, তুই জলদি চলে আয়। আমার রাজ চলে গেছে আমাকে ছেড়ে। আমি যে বড্ড একা হয়ে গেলাম। নিজেকে সামলাও ড্যাড, আমি আসবো, রাখলাম এখন। বড় হওয়ার পর থেকে রাজকে সবাই চিনলেও আদ্রিয়ানকে এখনো অবধি কেউ চেনেনি, দেখেওনি। কে আদ্রিয়ান বা দেখতে সে কেমন সেটা নিলয় ছাড়া কেউ জানে না। আপু, ভিতরে আসো। হাসপাতালে কেবিনের দরজায় দাঁড়িয়ে জেরিন কথাটা বলল। অর্ক আর নিলয় আছে এই রুমে, দুটো বেড রাখা। জেরিনকে আসতে বলে নিশি। জেরিনের হাতে হটপট। জেরিনকে বলে, কি ব্যাপার, খাবার কোথায় পেয়েছিস? আর এটা তো আমাদের বাড়ির হটপট, এটা দিয়ে কোথা থেকে খাবার এনেছিস? বাড়ি থেকে আনছি। তুই রান্নাও শিখেছিস? আর মা দেখেনি? মা দেখবে মানে? মা নিজেই তো রান্না করে পাঠালো সবার জন্য। কি মা মানে আমাদের সবার জন্য নিলয় সহ? কি বলছিস?
মানে কি? মা কিচ্ছু বলেছে? না, মা বলেছে খাবার নিয়ে যা। নিশি বা নিলয় দুইজনেই না খেয়ে আছে, পরে পাঠিয়ে দিল, নিয়ে চলে আসলাম। বাসা থেকে প্লেটও দিয়েছে। যাও হাত মুখ ধুয়ে আসো, খাবার বেড়ে দিচ্ছি। নিশি খুশিকে চমকে ওঠে। জামিলা কিছু বলল না দেখে সে একদম অবাক। খুশি হয়ে ফ্রেশ হতে যায়। জেরিন খাবার বেড়ে অর্কের কাছে যায়। নিশিও আসে। দুজনে একসাথে বসে নিলয় ও অর্ককে খাইয়ে দিতে থাকে। এভাবে কিছুদিন চলে যায়। অ্যানিমাসের কোনো খোঁজ নেই। রিফাতেরা এখন স্বাধীন। রিফাতেরা কেবল অ্যানিমাসের অপেক্ষা করছে। আয়াস সাহেবও অ্যানিমাসের কোনো খোঁজ পাচ্ছে না। একবার অ্যানিমাসকে ডেকেছে সে, কিন্তু এরকমটা কখনো হয়নি যে কোনো সময় অ্যানিমাস আয়াসের রিপ্লাই করছে। তাহলে অ্যানিমাস এখন কোথায়? সে কি বাংলাদেশ থেকে চলে গিয়েছে? দেশেও তেমন কোনো ঘটনা ঘটেনি। অ্যানিমাস নেই, সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। নিলয় এখন অনেকটা সুস্থ। কালকে ঈদ। নিলয় এখন নিজের বাসায় আছে। বিকালের দিকে নিশি বাড়ি থেকে বের হচ্ছে। আয়াস, জামিলা আর জেহান বসে আছে একসাথে। নিশি বের হচ্ছিল, জামিলা ডাক দেয়, নিশি কোথায় যাচ্ছিস? বাইরে যাব। তোকে না বলেছি সন্ধ্যার পর বাড়ির বাইরে যাওয়া নিষেধ? হ্যাঁ, কিন্তু কালকে তো ঈদ। কালকে ঈদ, আর আমি নিলয়কে পাঞ্জাবি কিনে দেবো না। শপিং মলে যাব, নিলয়ের জন্য পাঞ্জাবি কিনবো, তারপর ওকে দিয়ে ফিরবো। নিশি, তুই কি একটু বুঝিস না? এই সম্পর্ক কখনো মেনে নেওয়া সম্ভব না। সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আচ্ছা যাও, জলদি ফিরিও, আর মানুষের সামনে নিলয় থেকে দূরে থেকো। দাঁড়াও, জেরিনকে সাথে নাও, তাহলে মানুষের সন্দেহ কম হবে। জেরিন দৌড়ে আসে। জামিলারা অবাক হয়। জামিলা প্রশ্ন করে, কি ব্যাপার, তুই কি আগে থেকে রেডি ছিলি? নিশি ডাকতেই চলে এসেছিস? নিশি আর জেরিন চলে আসে। দুজনে মার্কেটে আসে। নিলয়ের জন্য দুটো পাঞ্জাবি কেনে নিশি। জেরিনও অর্কের জন্য পাঞ্জাবি কেনে। নিশি তার লোকেদের মধ্যে যারা মুসলিম তাদের সবাইকে একটা করে পাঞ্জাবি, কিছু টাকা আর বাড়িতে রান্নার জন্য বাজার সবকিছু করে দিয়েছে আরও একদিন আগে। সবাই নিশির এমন কাজে অনেক খুশি। নিশি পাঞ্জাবি কিনে নিলয়ের বাসায় আসলো। কলিং বেল বাজাতে নিলয় দরজা খুলে দেয়। নিশির মাথায় ওড়না দেওয়া, মুখের উপরে কিছুটা চুল এলোমেলো হয়ে পড়ে আছে। নিশির চেহারাটা গোল। নিশির মুখ থেকে চুলগুলো সরিয়ে কানে গুজে দেয় নিলয়। তারপর রুমে নিয়ে আসে। বিছানায় বসে দুজন। অর্ক আর নিলয় তাকিয়ে দেখে দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। নিশি বলে, ঈদ মুবারক জানাই। পুরাই মুসলিম বৌদির মতো ভাব, তাই এখানে কি সন্ধান? কালকে তো ঈদ, এই জন্যই তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি। তোমরা তো পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ো, তাই না? কিন্তু এইসবের দরকার ছিল না। তোমার সাথে আমার প্রথম ঈদ, আর তোমাকে আমি পাঞ্জাবি কিনে দেবো না তা কী করে হয়? এই নাও, আর ঈদের দিন আমাকে নিয়ে ঘুরবে। নিলয় আর নিশি গল্প করে। অর্ক আর জেরিন দাঁড়িয়ে আছে বারান্দায়। জেরিনের হাত ধরে অর্ক বলল, দেখছো, বললাম না নিলয় ভাই সবকিছু সামলে নিতে পারবে। ভাবি দেখতে অনেক সুন্দর। না না, মজা করছিলাম। ওরা চারজনে গল্প করে। নিশি রাত করে বাড়ি ফেরে, কিন্তু কেউ কিছু বলল না। বললেও বা কি, নিশি কারোর কথা শোনে না। নিলয় অর্ককে বলে, মাশরুমরা কোথায়? ওদের কাজ কত দূর? ফাইল রেডি সব কিছু? হ্যাঁ ভাইয়া, সব রেডি, জাস্ট প্রিন্ট করতে হবে। জলদি বের কর, সময় নেই হাতে, এখনই করতে হবে। অর্ক কম্পিউটারে বসে নিলয়ের কথা মতো সবকিছু রেডি করে।
10 মিনিটের ভেতরে সবগুলো ফাইল বের হয়। একটা কভারে সবগুলো আটকে দিয়ে নিলয় মাসুমকে কল দেয়। মাসুম আসে। মাসুম রাতের ভিতরে ফাইলটা মেহরব সাহেবের হাতে দিয়ে দিবি। আমি ওনাকে ফোন করে বলে দিয়েছি তুই যাবি। ওনার বাড়ির সামনে যে সিসি ক্যামেরার সামনে একটা সাদা কাগজে লিখবি 3 স্টার, তাহলে তিনি তোকে ভিতরে আসতে দেবে। মাসুম চলে যায় সেখান থেকে। নিলয় হাঁফ ছেড়ে বাঁচে। ওদিকে নিশি রুমে পায়চারি করছে। নিলয়ের ভাঙা ফোনটার দিকে নজর যায়। মনে পড়ে জিশানের বলা কথাগুলো। ওরা নিলয়কে তুলে নিয়ে গেছে। মনে মনে নিশি বলে, আচ্ছা, রাজ তো লোক পাঠিয়েছিল নিলয়কে তুলে নিয়ে যেতে, তাহলে সেখানে যখন আমি গেলাম কোনো লোক দেখলাম না কেন? সে তো আমাকে ফোন করেছিল মারবে বলে। পাশে তো কতগুলো লোকের চিৎকার শুনছিলাম, কিন্তু যখন আমি গেলাম তখন কেউ ছিল না কেন? আমাকে মারতে তো কখনো রাজ একা থাকবে না, তাহলে ওর লোকগুলো কোথায় ছিল? এমনকি আমি রাজকে মারলাম, তখন ওর লোকগুলো আসলো না কেন? নিলয়কে একা মারছিল সে, কিন্তু ডাক্তার বলেছে নিলয়কে অনেকজন মিলে মেরেছে, তাহলে তারা কোথায়? নিশি এই কথাগুলো ভাবতে ভাবতে ফোন দেয় জিশানকে। জিশান রিসিভ করেই বলে, কি হয়েছে আপু? কেন, সমস্যা? না মানে কাল তো ঈদ, ঘুরতে যাব নিলয়কে নিয়ে। যদি কাজ না থাকে তোর তিনকেও নিয়ে আসিস। সৈকত আর খুশি, বাদল আর মারিয়াও ঘুরতে আসবে। আচ্ছা। জিসান শোন। হ্যাঁ বলো আপু। সেদিন নিলয়কে তুলে নিয়ে গিয়েছিল, গাড়িতে কজন ছিল? আমরা যখন নিলয়কে বাঁচাতে যাই ফ্যাক্টরিতে, সেখানে কেউ ছিল না। রাজ একাই নিলয়কে মারছিল। এটা কি করে সম্ভব? রাজ কিন্তু আমাকে মারার প্ল্যানে নিলয়কে নিয়ে গিয়েছিল, তাহলে রাজ নিশ্চয়ই সাথে লোক রাখবে। সেটা তো ভেবে দেখিনি, কিন্তু তাই কি হতেও পারে ওরা চলে গেছে। রাজকে রেখে চলে গেছে, সেখানে নিলয় নিজেকেই নিজে বাঁচানোর জন্য চিৎকার করছিল। এরকম একটা ছেলেকে না মেরে ফেললে কেন যাবে? ভয় তো যায়নি, ওরা কি আমাকে মেরে ফেলতে যাবে? না আপু, কিন্তু কিছুই জানি না। নিলয়কে জিজ্ঞাসা করবা, কি কি হয়েছিল বলে দেবে। সেটাই। নিশি ফোন কেটে দেয়। নিলয়কে কল করে নিশি। নিলয় রিসিভ করে না। ফোনটা ভাইব্রেট হচ্ছে কিন্তু কোনো রিসিভ হয় না। নিলয় তাহলে কোথায়? রিফাতের পিসির সামনে বসে কি যেন করছে। এরপর সেখানে থাকা প্রিজন ভ্যানের লক হ্যাক করে সেটা নষ্ট করে শুভ্রকে বের করবে। পুলিশ তখন ড্রোন নষ্ট করতে ব্যস্ত থাকবে, আর এই সুযোগে শুভ্রকে নিয়ে আমাদের একজন বাইকার পালাবে। ওয়েল প্ল্যান। আর আমি সেদিন পুরো দেশকে আমার দিকে ফোকাস রাখবো। ওরা হেল্প চাইলে পারবে না, কারণ তখন আমি জজ সোহেল অ্যাকাউন্ট নষ্ট করে ফেলবো, তার টাকা হ্যাক করে নেব। এইসবের দিকে ব্যস্ত থাকবো। অ্যানিমাস চুপ হয়ে যায়। রিফাত সবার দিকে তাকিয়ে অ্যানিমাসকে প্রশ্ন করলো, স্যার একটা কোশ্চেন আছে। বলো। আপনি কেন এমন খুনিকে ছাড়াচ্ছেন? রিফাতের কপ্টেন শুনে অ্যানিমাস জোরে হেসে দিল। রিফাতেরা একটু ভয় পায়। অ্যানিমাসের হাসির শেষে ভয়ঙ্কর রূপ থাকে। সবার দিকে মুখ চেয়ে থাকে রিফাত। অ্যানিমাস বলে, এই যে আমি এত মানুষের সব কিছু রিভিল করি, সেটা আগে কেউ জানে না, কিন্তু এইগুলো সবই সত্য। তারা নিজেরাও এই সত্য কথা ভয়ে পালাতে চায়। অপেক্ষা করো, সবাই শুভ্রের বিষয়ে জানতে পারবে কেন তাকে ছাড়লাম আর আমার সাথে তার কি সম্পর্ক। কিন্তু আমরা আপনার পরিচয় জানতে চাই। আপনি কেন হ্যাকার হলেন? কিছু তো অজানা থাক, না হলে সব প্রকাশ করলে গল্প তো মজাই আসবে না। অ্যানিমাস স্ক্রিন থেকে অফ হয়ে যায়। রিফাতেরা তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। অ্যানিমাসের মাথায় কখন কি যে চলে কিছুই বোঝা যায় না। অ্যানিমাস আয়াস সাহেবের কাছে মেসেজ করে। আয়াস সাহেব সাথে সাথে রিপ্লাই দেয়, অ্যানিমাস, তোমার অপেক্ষাতে ছিলাম। প্রয়োজনের কি
ফাঁকি দিয়ে মানুষের খোঁজার আগ্রহ থাকে, তাই না আয়াস সাহেব? না না নিমাস, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার কোনো বন্ধু নেই। আমার কাছে যারা থাকে তারা সবাই টাকার জন্য। বেতন দিয়ে রেখেছি বলেই তারা থাকে। তাছাড়া আমার পাশে কেউ নেই। কিন্তু তুমি যখন কথা বলো তখন মনে হয় আমার পাশে কেউ না থাকলে তুমি আছো। একমাত্র তুমি আমার কাছের বন্ধু। তোমাকে আমি বন্ধুতে ভালোবাসি নিমাস। আয়াস সাহেব, মানুষকে বন্ধু করা যায়, বাঘকে বন্দি করা যায়, কিন্তু হ্যাকারকে না যায় বন্ধুত্ব কিংবা বন্দিতে রাখতে। আপনি মানুষটা বিশ্বাস করেন তো? আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে নিমাস। তোমার কথার ভিতরে একটা জাদু আছে। তুমি দেখো না, যখন তুমি লাইভে এসে কথা বলো লাখ লাখ মানুষেরা চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো শোনে। এটা একটা ম্যাজিক কিন্তু। এই জন্য তো আমি হ্যাকার। আমি মস্তিষ্কে মন আর ডিভাইস হ্যাক করতে পারি। আয়াস সাহেব, সবাই যা ভাববে আমি তার উল্টো ভাবি। আমি কাউকে নিজে মারি না, বরং সে নিজেই নিজেকে মারে আমার জন্য। রাত পোহালে হয়তো সে বলে এনিমাসের সাথে দেখা না হয়। তুমি বেশ ভালো এনিমাস, স্ট্রাইট কথা বলো, আমার অনেক পছন্দ। কিন্তু আপনি কি জানেন ইংরেজি সমর্থক শব্দে এনিমাস মানে কি? এনিমাস মানে হলো শয়তান। অ্যানিমাস মেসেজ করা বন্ধ করে দেয়। আয়ার সাহেব কতগুলো মেসেজ করে ফেলেছে, কিন্তু ওপাশ থেকে আর রিপ্লাই আসে না। আয়ার সাহেব অ্যানিমাসের কথা ভাবতে থাকে, কিভাবে ওর সাথে পরিচয় হলো সেদিনের কথা। আয়ার সাহেব তার মূল্যবান অ্যাকাউন্ট নষ্ট করে ফেলে, ভুলে ব্লক হয়ে যায়। অনেকের কাছে এটার হেল্প চেয়েছিল কিন্তু পায়নি। রাতের দিকে যখন ঘুমাতে যাবে এমন সময় একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে। হ্যালো মিস্টার আয়াস সাহেব, আপনার অ্যাকাউন্ট কি নষ্ট হয়ে গেছে? 10 মিনিটের ভিতরে আইডি পেয়ে যাবেন, অপেক্ষা করুন। সত্যি সত্যি 10 মিনিট পর আইডির সবকিছু তাকে পাঠিয়ে দেয়। আয়ার সাহেব বলে, কে তুমি, কি চাও? আমি এনিমাস, নামটা মনে রাখলেই হবে। আর এত টাকা অ্যাকাউন্টে রেখে নষ্ট করা ঠিক না। অ্যানিমাস চলে যায়। তারপর থেকে আয়াবের সাথে কথা হতো অ্যানিমাসের। বাকিটা আমরা সবাই জানি। ফরহাদ সাহেব, কবির, পলাশ সবার বাড়িতে পুলিশ এসে ঘিরে ধরেছে। দারহাত সহ অনেকে অ্যারেস্ট হয়ে যায়, কিন্তু পলাশের কবির অ্যারেস্ট হওয়ার আগেই পালিয়ে যায়। তাদেরকে পুলিশ ধরার আগেই নিজেরা পালিয়ে যায় সেখান থেকে। কবির আর পলাশ তাদের পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতরে বসে আছে, যেখানে কেউ আসে না, জানেও না এখানে ফ্যাক্টরি বন্ধ নাকি খোলা। হঠাৎ করে প্রধানমন্ত্রীর কি হলো? এসব কিছু অ্যানাউন্স করে দলীয় লোক হারাচ্ছে, আর এসব ইনফরমেশন তার হাতে পৌঁছালো কিভাবে? কে দিয়েছে? এই প্রধানমন্ত্রী এমনকি অনেক অনুদান দিয়েছে জনগণের জন্য, কিন্তু সেসব জনগণের কাছে পৌঁছায়নি। যা আমাদের মতো অনেক জায়গা থেকে নেতারা মেরে দিয়ে বড়লোক হয়েছে। এসব তো বহু বছর ধরেই হচ্ছে। তাহলে হঠাৎ করে ওনার কাছে এসব ফাইল পাঠালো কে? কে আমাদের সবার প্রতি এমন নজর রেখেছে? এত এত ইনফরমেশন ডকুমেন্টারি খুঁজে বের করলো কে? যে আমাদের পেছনে পড়েছে সে আসলে ছোট কেউ না, সে বড় মানের কেউ। হয়তো তাকে আমরা চিনি, নয়তো সে আমাদের ভালো করেই জানে। আমার তো মনে হচ্ছে সে কোনো সিক্রেট অফিসার, যাকে প্রধানমন্ত্রী নিজেই নিয়োগ দিয়েছে। রাষ্ট্রপতিকেও সে চোবানি খাইয়ে দিল। এখন কি হবে? আমরা না হয় ছোটোখাটো মানুষ, আমাদের গোপন ইনফরমেশন নিতে সময় লাগবে না, কিন্তু রাষ্ট্রপতি তার ইনফরমেশনও বের করে ফেলেছে। কি হচ্ছে? একদিকে হ্যাকার, আর একদিকে এই প্রধানমন্ত্রীর লোক। কি যে হচ্ছে! এই সব কিছু হয়েছে আয়াসের জন্য। আয়াস আর ওর পরিবারকে মেরে ফেলবো আমি। ঠিক বলেছেন ভাই। কারণ যেদিন থেকে সে আমাদের বিরুদ্ধে তার ভাইয়ের মেয়েকে লাগিয়ে দিল, তারপর থেকেই আমরা সব কিছুতে সমস্যাতে পড়ে গিয়েছি। এই সব কিছুর মূলে মনে হচ্ছে নিশি আর ওই আয়াস। আদিরিয়ানকে এবার ঠিক সময় কাজে লাগাতে হবে। সে নিশির ব্যবস্থা করুক,
নিশিকে তুলে নিলে ওর আঙ্কেল আসবে কাছে, তারপর সবগুলোকে জবাই করে ফেলবো। দুজনে কথা বলতে থাকে। দুজনেই এখন পলাতক। কিন্তু দেশের সব বড় বড় অফিসারেরা ভয়ে আছে, কারণ তারা কোনো না কোনোভাবে একবার হলেও বড় করে তার পজিশনের ফায়দা নিয়েছে। সেগুলো যদি মেহরাব সাহেবের হাতে পৌঁছায় তখন কি যে হবে। কারণ রাষ্ট্রপতি যেখানে অ্যারেস্ট হয়েছে সেখানে বাকিরা তো সাধারণ বিষয়। এজন্য অনেকাংশে এখন আর দুর্নীতি করতে কেউ সাহস পাচ্ছে না। আগে যারা টেবিলের নিচ থেকে ঘুষ নিত তারা এখন ঘুষের নাম শুনলেই নিজেরাই দৌড়ে পালাচ্ছে। দেশ যেন এখন একদম ঠিক হয়ে গেছে। কিন্তু এই সবের পিছনে কি আছে, কে কাজ করছে? নিলয় নিশিকে অনেকবার ফোন করেছে, কিন্তু নিশি রেডি হচ্ছিল আদ্রিয়ানকে নিয়ে ঘুরতে যাবে বলে। এ কারণে নিশি নিলয়ের কল রিসিভ করতে পারেনি। আর তাছাড়া ফোনটা ভাইব্রেট করা ছিল। নিলয় অনেকবার কল করেও নিশিকে পায়নি। নিলয় বিরক্ত হয়ে বলে, অর্ক চল, ভালো লাগছে না, কাশিম মামার ফুচকার দোকানে যাব। আচ্ছা চলো, আজকে তোমার পড়ানো নেই, কোনো কাজও নিলয় নেই। রেগে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে রুম থেকে বের হয়। নিশি রেডি হয়ে ফোন হাতে নিল। ফোন হাতে নিতেই দেখে নিলয়ের অনেকগুলো কল আর মেসেজ। নিশি দ্রুত নিলয়কে কল করে, কিন্তু নিলয় রিসিভ করে না। করবেই বা কী করে? নিলয় তো ফোনটা রেখেই চলে গেছে বাইরে। নিশির মনটা খারাপ হয়ে যায়। নিলয়ের সাথে এমনিতে ঠিকমতো কথা হয়নি কালকে। আদ্রিয়ান শুট বুট পরে রেডি। এভাবেই যাবেন আপনি? হ্যাঁ, কোনো না, সমস্যা সমস্যা? নেই। কিন্তু মানুষজন তাকিয়ে থাকবে, তাই আর কি। সমস্যা নেই, আমি তো অলওয়েজ এগুলো পরেই ও আচ্ছা, থাকি। চলেন আপনাকে প্রথম আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। আর সেটা হলো ফুচকার দোকান। কাসেম মামা এত সুন্দর করে ফুচকা বানায়, একবার খেলে আপনি আবারও খেতে যাবেন। তাই নাকি? আচ্ছা চলেন তাহলে। দুজনে বের হয়। হাঁটতে হাঁটতে ফুচকার দোকানের সামনে আসে। নিশিকে বেশ সুন্দর লাগছে, আর তার উপর হালকা করে সেজেছে। নিশিকে দেখেই ওর লোকেরা এগিয়ে আসে। জিশান বলে, আপু তুমি এখানে হঠাৎ? এভাবে প্রশ্ন করছেন কেন? বাবার গেস্ট, মানে আমাদের গেস্ট। ঘুরতে বের হয়েছ বলে সেজেছ নাকি? হ্যাঁ, এই একটু আর কি। সর, এখন ফুচকার দোকানে যাব, তোরা গেলে আয়। আপু, তোমার ঘুরতে যাওয়ার জন্য কি জায়গাটাই প্রথম চয়েস হলো? মানে কেন? কোনো ব্যাপার না গাইস, আমি তো কিছুই চিনি না, আমি তো সবে এসেছি। একটু চিনিয়ে দিলেই একাই ঘুরতে পারবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড ইউ ক্যান জয়েন উইথ আস। চলুন ভিতরে যাই। আপু ভিতরে। নিশি আর থামে না, ভিতরে চলে আসে। ভিতরে এসে একটা টেবিলে বসলো। নিলয় তখন হাত ধুয়ে কেবল অর্কের বসা টেবিলের সামনে আসলো। নিশিকে ঠিক সে সময় বসতে দেখলো নিলয়। নিলয়ের দিকে পিছন সাইড রেখে নিশি বসেছে। আদ্রিয়ান নিলয়কে দেখতে পাচ্ছে, কিন্তু নিলয়কে দেখে আদ্রিয়ান কিছু না বললেও নিলয় অর্ককে বলে, অর্ক ওই যে দেখ, চার টেবিলের পরে যে ছেলে আর মেয়েটা বসলো, ওদের ভিতরে ওই ছেলেটা হলো আদ্রিয়ান। চিনিস তাকে? এটা নিশিকে বিয়ে করতে এসেছে। অর্ক ঘুরে তাকায়। আদ্রিয়ান দেখতে বেশ সুন্দর। অর্ক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, নিশিকে বিয়ে করতে আসছে ফাইন, কিন্তু এত জলদি অন্য মেয়ের সাথে এখানে এসেছে? বাহ, ভালোই এলেম আছে দেখছি। ফালতু কথা বাদ। মানে কারো নিয়ে কথা বলার ইচ্ছে নেই। অর্ডার দিয়ে ফুচকা, আমি চটপটি খাই। আচ্ছা, এই কাশিম মামা এক প্লেট ফুচকার চট। নিশি আর অর্ক একসাথে কথাটা বলল। নিলয়ের কানে নিশির শব্দ না আসলেও কাশেম মামা চিৎকার করে বলে, ওই সুমন, নিশিমার নিলয় বাবার টেবিলে ফুচকা চটপটি দিয়ে আয়। কাশেম মামা কথা শুনে নিশি ভাবে আদ্রিয়ানকে নিলয় মনে করেছে কাশেম মামা। তখনই নিশি বলে, মামা নিলয় আসেনি, আমাদের সাথে আমাদের গেস্ট এসেছে। নিশির কথাগুলো এবার নিলয়ের কানে আসে। অর্ক আর নিলয় একসাথে উঠে বলল, ওটা নিশি।
নিলয় তাকিয়ে দেখে নিশি ফোন চাপছে। নিলয় কিছুটা দূর থেকে কাশেম মামার কাছে যায়, সুমনের হাত থেকে ফুচকার প্লেটগুলো নিয়ে বলে। নিলয় সেগুলো নিয়ে আসে। জানালায় সবাই দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে এখানে। নিলয় এসে দেখে নিশি তখনও ফোন চাপছে। নিশি নিলয়কে মেসেজ করছে। নিশি দেখেনি কে তাকে ফুচকা দিতে গেছে। নিলয় দূরে গিয়ে দাঁড়ায়। আদ্রিয়ান বলে, এই যে শুনছেন, বলুন, শুনছি। আমাদের বাড়ির যে টিচার মানে জেরিনকে যে পড়ায়, সে অনেক কর্মঠ আর সে অনেক পরিশ্রমী, তাই না? হ্যাঁ, তা পরিশ্রমী, কিন্তু আপনি জানলেন কিভাবে? জানলাম সে জেরিনকেও পড়ায়, আবার ফুচকার দোকানে কাজও করে। আমাদের তো তিনিই ফুচকা দিয়ে গেল। ও ভালো কি, নিলয় ফুচকা দিয়ে গেছে মানে? হ্যাঁ, ওই যে দেখুন দোকানের সাথে দাঁড়িয়ে কথা বলছে, এদিকে তাকিয়ে। নিশি উঠে দাঁড়িয়ে সেদিকে তাকায়। নিলয়কে দেখে ভয়েও রাতটা কেঁপে ওঠে। আদ্রিয়ানের সাথে এসেছে এখানে, নিলয় জানেই না। কারণ নিশি অবশ্য মেসেজ করে আসছিল যে বের হচ্ছে আদ্রিয়ানের সাথে, কিন্তু নিলয় তো আর সিন করেনি। আদ্রিয়ান বলে, কি হলো, বসুন। ফুচকা কিন্তু দারুণ খেতে। আপনি ঠিক বলেছেন, ফুচকা এখানে একদমই অসাধারণ। চুপচাপ ফুচকা খান। আচ্ছা, এই ওয়েটার, পানি প্লিজ। আদ্রিয়ান নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় ফ্রিজ থেকে পানির বোতল বের করে সেই টেবিলের কাছে, তারপরে আসে সেখানে। নিশি বসে তখন। নিচের কাছে এসে বলল, হ্যালো মামা, খাচ্ছেন না কেন? এই নিন আপনাদের বাড়ি। আপনাকে আজকে সুন্দর লাগছে ম্যাম, আর স্যারের সাথে মানিয়েছে। স্যার কি আপনার বয়ফ্রেন্ড? মানে আমি আসলে তোমাকে... কি হলো, আপনি এমন তোতলাচ্ছেন কেন? একটা ওয়েটারকে দেখে কিসের ভয়? যাই হোক, ওয়েটার তুমি এখন যাও। আর তোমাকে ধন্যবাদ, তোমাকে টিপস বেশি দিব আমাদের প্রশংসা করার জন্য। একটু টক আনো তো। জি স্যার, চিন্তা করবে না, কোনো কিছু লাগলে আমাকে জানাবেন। ম্যাম খাচ্ছেন না যে? ম্যাম তাড়াতাড়ি খান। স্যার আজকে আমাদের এখানে বিল পুরো ফ্রি, কারণ এই যে টেবিলটা বসেছেন এটা আজকে লটারি ছিল। যে কাপল আজকে এখানে বসবে তাদের সব খাবার আজকে ফ্রিতে দেওয়া হবে। আপনারা প্রথম কাপল যে এখানে এসে বসলেন। তাই নাকি? তাহলে তো ভালো। নিশি, আপনি শুরু করুন। নিলয় চলে যায় সেখান থেকে। নিশি খালি অবাক আর ভয় নিয়ে নিলয়কে দেখছে, মনে মনে বলছে, আজকে খারাপ কিছু কপালে আছে। নিলয় নিশির দিকে তাকিয়ে আছে। নিশি নিলয়ের দিক থেকে চোখে সরাতে পারছে না। নিশি অবাক হয়েছে নিলয়কে এখানে দেখে। নিলয় যা ভাবছে নিশি সেগুলো মনে করে ভয়ে কেমন যেন চুপসে যাচ্ছে। নিলয় মনে হয় না নিশির সাথে কথা বলবে। নিলয় আসলো টিস্যু দিতে। আদ্রিয়ানকে বলে, স্যার ম্যাম হলো এখানকার প্রধান কাস্টমার, আপনি অনেক লাকি, বুঝলেন? কেন এমন মনে হলো? যে মেয়ে ফুচকা খেতে পছন্দ করে সে মেয়ে কখনো মিথ্যে বলে না। তার মানে আপনি নিশ্চিন্তে আপনার জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন যে কিনা ফুচকা খেতে পছন্দ করে। আর তাছাড়া দুজনের ড্রেস আপ কিন্তু ম্যাচিং। নিলয়ের কথা শুনে নিশি নিজের দিকে তাকায়। আসলেই তো সে কালো ড্রেস পরেছে, আর আদ্রিয়ান পরেছে কালো ব্লেজার। নিশি মনে মনে বলে, শিট, কি করলাম, আরেকটা ভুল। কেন যে আজকেরই বের হলাম। নিলয় ফোন কলও রিসিভ করছে না। আদ্রিয়ান নিলয়ের কথা শুনে বলে, আরে বলো না আর, মনের ম্যাচিংটাই তো আসল ব্যাপার। হয়ে গেছে ম্যাচিং। যাক, আপনাদের জন্য শুভকামনা রইল। লাকি কাপল আপনারা, সব ফ্রি। এখন আমার ডিউটি শেষ, আসছি স্যার, আবার দেখা হবে এখানে। ও হ্যাঁ, আসার সময় ম্যামকে সাথে করে নিয়ে আসবেন। প্রতিদিনই এখানে লাকি ড্র চলে, যেখানে টেবিল সিলেক্ট করি আমরা। যদি কোনো কাপল সেটাতে বসে তাহলে ফ্রি, আর সিঙ্গেল কেউ বসলে ডবল দাম। নিলয় কাশিম মামার কাছে আসে। পকেট থেকে নিশিদের ফুচকার বিল দিয়ে অর্ঘ্যকে ডাকে। নিশি বিল দেওয়ার সময় দেখতেও পায়। ওই অর্ক, চলে আয়, আজকে পার্টি দেব ভোরে, আয়। অর্ঘ্য কোনো দিকে না তাকিয়ে দ্রুত বের হয় বাইরে।
নিশি কপালে হাত দিয়ে আসন্ন নিলয়ের রাগের ঝড়টা ভাবতে থাকে। নিলয় বাইরে আসতেই জিশানেরা সামনে দৌড়ে আসে। অর্ক ফোনে কথা বলছে জেরিনের সাথে। সে সরে আসে সেখান থেকে। হ্যাঁ বলো অর্ক। এই তোমার আপু আজ কোথায় রে? আদ্রিয়ান ভাইয়াকে আজকে এলাকা ঘুরিয়ে দেখাবে বলে গিয়েছে। কেন? ভাইয়াকে কি এটা জানিয়েছে তোমার আপু? তা তো জানি না, তবে কালকে সিদ্ধান্ত হলো যে আপু ওনাকে নিয়ে যাবে। কেন? আদ্রিয়ান ভাইয়া দারুণ কফি বানায়, আপু সেটা খেতেই বেশ ভালো লাগে, তাই তখন উনি বলে এলাকা ঘুরিয়ে দেখানোর। আপু হ্যাঁ বলে। ভাইয়াকে বলেনি তোমার আপু? আর আপু কফিও খেয়েছে? মানে কালকে হয়েছে এমন? আর হ্যাঁ খেয়েছে, অনেক সুন্দর বানায়। সেই স্বাদ। তোমার স্বাদ আমি বের করছি, আর তোমার আপুরে সামলাবা। জানি না কি হতে যাচ্ছে তোমার আপুর সাথে, কিন্তু তোমার আপুর কপালে খারাপ আছে। কেন? কারণ তোমার আদ্রিয়ান ব্রোর সাথে যে তোমার আপু বের হয়েছে, ম্যাচিং ড্রেস পরা, নিলয়ের সামনেই পড়েছে গো। এবার বুঝবে নিলয় কেমন রাগী। কি? আপু ওনার সামনেই পড়লো? পড়বে না মানে কি? না পড়লে ভালো হতো। না বলে ঘুরতে যাওয়া বের করবে, ওয়েট করো। তুমিও যদি এমন করো আর আমি যদি না জানি, রাস্তায় যদি দেখি, তোমার যে কি হবে জানোই না। আচ্ছা আচ্ছা হয়েছে, থামো, টিচারকে সামলাও। অর্ক ফোন কেটে দেয়, ঘুরে তাকায়। নিলয় ডাস্টবিনে গিয়ে একটা লাথি দিয়ে হন হন করে হাঁটতে থাকে। পিছন থেকে সবাই নিলয়কে ডাকে, কিন্তু নিলয় কারোর কথা শোনে না। মনে মনে সবাই বলে। রিফাতেরা তার সব ফ্রেন্ডসদের জানায় তাদেরকে কি কি করতে হবে। একজন বাইকার বন্ধুকে শুভ্রকে নিয়ে অ্যানিমাসের পাঠানো ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা জানিয়ে দেয়। আলিফ ভালো ড্রোন ওড়াতে পারে। সে খানার উপরে ড্রোন থেকে সবকিছু রেকর্ড করবে। এভাবে তারা পালা বদল করে নিজেদের কাজ বুঝে নেয়, আর রিফাত ওদের সবাইকে ডিরেকশন দেবে। রিফাত স্যার, আমরা যদি এনিমাসের কথাই কিছু না করি তাহলে কি কিছু হতে পারে? অনেক কিছুই হবে। কিন্তু এনিমাস তো আমাদের বিশ্বাস করেছে, তাহলে আমরা তাকে হারাতে পারি? অ্যানিমাস লুজার না। অ্যানিমাস চাইলে যিনি জেলার আছে তার হিস্ট্রি বের করে তার কোনো প্রকার কুকর্মের প্রমাণ পেয়ে গেলে সে জেলারকে ব্ল্যাকমেল করে শুভ্রকে ছাড়াতে পারত। এমনকি ওনার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েও শুভ্রকে বের করতে পারত। তাহলে প্রশ্ন হলো, সে কেন আমাদের কাজটা দিয়েছে? সেটাই, সে যেহেতু এত বড় মাপের একজন হ্যাকার, তার লোকেশন বের করাটাই যেখানে সবচাইতে বড় চ্যালেঞ্জ, সেখানে সে ঘরে বসেই সব কিছু করতে পারে। তাহলে আমাদেরকেই কেন কাজটা করতে বলছে সে? প্রথমত, হ্যাকার কখনো কাউকে বিশ্বাস করে না, এমনকি এমনি এমনি সে ভালো ব্যবহার করে না। আর দ্বিতীয়ত, সে জানে আমরা তাকে টক্কর দিতে পারবো না। আর যেহেতু সে আমাদেরকে দলে নিয়েছে, তাই আমাদেরকে তো শুধু শুধু বসিয়ে রাখবে না। একটা কাজ দিয়ে প্রমাণ নিতে চেয়েছে আমরা তার কাজে কতটা আগ্রহী এবং তার বিশ্বাসযোগ্য কিনা। ও, এবার বুঝতে পারলাম যে অ্যানিমাস কেন আমাদেরকে দিয়েই কাজটা করাচ্ছে। আর আমরা যদি না করি তাহলে সে এমনিতেও শুভকে ছাড়াবে। আমরা হলাম প্ল্যান এ। যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করি তাহলে প্ল্যান বি হিসেবে অ্যানিমাস যে কোনো কিছু করতে পারে। রাইট, এটাই অ্যানিমাসের আমাদের থেকে এক ধাপ বেশি ভাবনা। আমরা যা ভাববো না, অ্যানিমাস তার আগেই সেটা ভেবে রেখেছে। সুতরাং আমাদের কাজটা করতেই হবে, না হলে অ্যানিমাস আমাদের সাথে যে কোনো কিছু করতে পারে। তাছাড়া অফারটা আমরা দিয়ে তার সাথে কাজ করার, সে কিন্তু দেয়নি। তাই ওসব মাথা থেকে ফেলে দিয়ে অ্যানিমাসের কথা মতো শুভ্রকে প্রিয়জন থেকে বের করার কাজ নেমে পড়ো। আর বড় কথা হলো, অ্যানিমাস আমাদের রুমে সিসি ক্যামেরা মনিটর হ্যাক করে রেখেছে, তাই যা করব বা বলবো অ্যানিমাস সেটা জানতে পারবে। এজন্য মন দিয়ে কাজ করো।
রিফাতের কথা শুনে ওরা সবাই সহমত পোষণ করে। এতদিন মনে মনে যেসব কনফিউশন ছিল সবার, এখন সেটা দূর হয়ে গেছে। রিফাত সবাইকে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে। ঠিক তখনই স্ক্রিনে একটি লেখা আসলো বড় মনিটরে। সবাই সেদিকে তাকায়। সেখানে লেখা, তোমরা সবাই বেশ ভালো কাজের, কিন্তু তোমাদের ভিতরে বুদ্ধিমান হলো রিফাত। এটাকে আমার ভালো লেগেছে। সে কত সুন্দর তোমাদেরকে বুঝিয়ে দিল। তাই কেউ উল্টাপাল্টা না ভেবে কাজ করো। হ্যাকারকে রাগাতে নেই। হ্যাকার রাখলে সব নেটওয়ার্ক মহাপ্লয় ঘটবে। তোমাদের দেশের নেটওয়ার্ক সিস্টেম আমার কাছে আটকে আছে। তাই আমাকে না নিয়ে ভেবে নিজেদের বিষয় নিয়ে ভাবতে থাকো, কাজ করো। হ্যাকার মানুষ না, হ্যাকার হলো শয়তান। স্ক্রিন থেকে লেখা সরে যায়। সবাই এবার শিওর হয়ে গেছে অ্যানিমাস ওদের উপরে নজর রাখে। তাই ওদের এবার অ্যানিমাসের অর্ডারের অপেক্ষা করে থাকার পালা। দেখা যাক সেদিন কি হতে পারে ওদের সাথে। আজ গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার চাই। আর হ্যাঁ, খুবই তাড়াতাড়ি নেক্সট সিজন আসতে চলছে। ধন্যবাদ।